সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বেড়েছে দেশের প্রধান দুই পুঁজিবাজারে, তবে গেল দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 32 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5068 পয়েন্টে। লেনদেন হয়েছে 679 কোটি টাকা। হাত বদল হয় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে। দাম বেড়েছে 196টির, কমেছে 128টির এবং বদলায়নি 70টির দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 118 পয়েন্ট। লেনদেন হয়েছে 14 কোটি 71 লক্ষ টাকা। দর্শক, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ট্যুরের বিশেষ প্রতিনিধি নিয়াজ মাহমুদ। নিয়াজ মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। আমরা গত এক সপ্তাহে যদি শেয়ার বাজারের এখনকার পরিস্থিতিটা যদি একটু বিচার করি, তাহলে আপনার মতে পুঁজিবাজারের এখনকার পরিস্থিতি আসলে কিরকম? জি, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ। বিষয়টা হচ্ছে যে আমাদের স্টক মার্কেটে একটা মন্দা বিরাজ করছিল বেশ দীর্ঘ সময় ধরে। বিশেষ করে আমাদের যে গভর্নমেন্টের যে চেঞ্জ আসছে তারপর থেকে ইকোনমির ইম্প্যাক্টটা মূলত আমাদের ক্যাপিটাল মার্কেটে ছিল। তো ইকোনমি রিকভারি কিছুটা হচ্ছে, তো সেই জায়গা থেকে মার্কেটও বেশ ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কিছু মুভমেন্ট, এছাড়াও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে রাষ্ট্রীয় এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড করানো বা তালিকাভুক্তি করানোর যে উদ্যোগ আমরা দেখতে পেলাম, তার রেজাল্টটা কিন্তু অলরেডি আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের টার্নওভার ইন্ডেক্স, সব ইন্ডিকেটরই ভালো করছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইনিশিয়েটিভগুলো, সেই ইনিশিয়েটিভগুলোর ফিডব্যাকটা হয়তো আমরা এক সপ্তাহ বা 2 সপ্তাহ টার্নওভার বা লেনদেনের উপরে ডিপেন্ড করেই মূল্যায়ন করতে পারবো না। আরো কিছুদিন সময় লাগবে। তারপরে আপনার ইউএসএ আমাদের উপর যে ট্যারিফ আরোপ করলো, তারও একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে আছে। যদিও এটি আরো আলোচনা সাপেক্ষে ফাইনাল করবেন আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট, তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তারপরে হয়তো ট্রাম্প প্রশাসন এটাকে পূর্ণ বিবেচনাও করতে পারে। ট্যারিফের বিষয়টি তো আমাদের মধ্যে রয়েছে। আরেকটি বিষয় আমি যেটি জানতে চাই, একটি লম্বা সময় আমরা দেখেছি বাজারে বিনিয়োগকারীদের আস্থার একটি সংকট কিন্তু রয়েছিল। আমরা দেখেছিলাম সাধারণ বিনিয়োগকারীও পুঁজিবাজারে আসা বা বিনিয়োগ করা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছিল। এখনকার পরিস্থিতি আসলে কি বলে? বাজারে কি আস্থা ফেরা শুরু হয়েছে নাকি এখনো কোনো বাধা রয়েছে? হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি যেমনটি বলছিলেন যে আস্থার একটি সংকট কিন্তু আমরা দেখতে পেয়েছি, কিন্তু কিছুটা আমাদের মনে হচ্ছে যে কিছুটা কেটে যাচ্ছে। কারণ রেগুলেটরি ইনিশিয়েটিভ গুলো কিছুটা কনফিডেন্স গ্রো করছে। তো সেক্ষেত্রে বড় একটা প্রবলেম হচ্ছে যে আমাদের দেশের যে ম্যানিপুলেশনটা হচ্ছে বা শেয়ার কারসাজি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু এখনো ইনভেস্টররা ফুললি কনফিডেন্স পাচ্ছে না। এছাড়াও আমাদের অন্যান্য ইকোনমির যে ইনিশিয়েটিভ, তার উপরে অনেক কিছু কনফিডেন্স ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন যে আমাদের ব্যাংক ইন্টারেস্ট রেট, সঞ্চয়পত্র, সেটা কেমন হচ্ছে বা কেমন হবে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের দেশের যে রিটেল বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্যাপিটাল মার্কেটের দিকে ঝুঁকে। তো সেই যে রেগুলেটরি মুভমেন্টটা বারবার চেঞ্জ হচ্ছে বা একটা মানে এই জায়গাটা একটা আস্থা কিন্তু আমাদের ইনভেস্টররা সেভাবে পাচ্ছে না। তবে তুলনামূলক আমরা যদি কম্পেয়ার করি, পূর্বের তুলনায় এখন একটু আস্থা পাচ্ছে আর। আমরা আস্থার প্রসঙ্গটি আপনার সাথে আলাপ করে নিলাম। আরও একটি বিষয় আলাপ করি, বড় বিনিয়োগকারী অর্থাৎ বড় ইনভেস্টমেন্টে যারা পুঁজিবাজারে থাকে, আমরা হচ্ছে গিয়ে গত সরকারের পতনের পর আমরা দেখেছি এই যে বড় বিনিয়োগকারীরা যারা শ্যাডোতে থেকে কাজ করেন বা বিনিয়োগে ব্যবহার করেন, তারা কিন্তু একটা লম্বা সময় বাজারে টাকা লগ্নি করা প্রায় এক কথায় বলা যেতে পারে বন্ধই করে দিয়েছিলেন। সেই পরিস্থিতিটা এখন আসলে কেমন রয়েছে? কারণ আমাদের সাধারণ বিনিয়োগকারীরা আসলে কতটুকু বোঝে শেয়ার কেনে, সেটাও আসলে বোঝার বিষয় রয়েছে। সেই ক্ষেত্রে যারা বড় বিনিয়োগকারী, যারা আসলে বাজারটা বোঝেন, তারা যখন বাজারে না আসেন, সেই প্রভাব কি আমরা এখনো ভোগ করছি? হ্যাঁ, আমরা এই বিষয়গুলো এই যে একজন সংবাদকর্মী হিসেবে আমরা মার্কেট স্টেক হোল্ডার বা বিভিন্ন ধরনের এক্সপার্টদের নিয়েও আমরা বসি, কথা বলি। তো আমরা যেটা আমাদের অবজারভেশন, সেটা হচ্ছে যে বড় বিনিয়োগকারীরা এখন ওয়েট অ্যান্ড সি মুডে আছেন। তারা আসলে অবজারভেশন মুডেই আছেন এবং বড় বিনিয়োগকারীদের কিন্তু কিছু অনুসারী থাকেন। তারাও অনেকটা মার্কেটটাকে অবজার্ভ করছেন। আর
মূলত হচ্ছে মার্কেটের একটি সুন্দর পরিবেশ দরকার। সেই পরিবেশটা কিন্তু ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। তো সেই ডেভেলপ হয়ে তাদের ফেভারে যাবে কিনা, বা তারা যখন মনে করবেন তখন ইনভেস্ট করবেন। এর মাঝে আরেকটা পজিটিভ সাইড হচ্ছে যে আমাদের যে ফরেন ইনভেস্টররাও কিন্তু আমাদের এখন কিছুটা বাড়ছে আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটে, যেটা বেশ কয়েক বছর ধরেই আমরা বিগত গভর্নমেন্টের শেষ দিকেও বেশ তলানিতে ছিল। তারপরে আমরা এই প্রায় 11 মাস যাবত দেখছি যে এটা নেগেটিভ তাদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এখন কিছুটা আমাদের তথ্য মতে কিছুটা বেড়েছে। কিন্তু এই সব মিলিয়ে যখন বড় ইনভেস্টর, ফরেন ইনভেস্টমেন্ট, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের মুভমেন্টটা যখন মার্কেটে পজিটিভ হবে, তখন আমরা দেখতে পাই যে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও কিন্তু তখন মার্কেটের প্রতি ঝুঁকে বেশি। এবং আপনি যেটা চমৎকারভাবেই বললেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু অতটা অ্যানালাইসিস করে না বা বিশ্লেষণ করে ইনভেস্ট করে না যে আসলে আমি কি রিটার্ন পাবো বা এটা কতটুকু রিস্ক ফ্রি। তারা অনেকটাই বড় বিনিয়োগকারীদের কে ফলো করে ইনভেস্ট করে। এটা আমাদের দেশের ইনভেস্টরদের একটা একটি কালচার। বড় আসলে একটি ধরন বা ধাঁচ বলা যেতে পারে। নিয়াজ মাহমুদ, Right. আসলে আজকের বিষয়টি নিয়ে আরো একটু লম্বা আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানে আলোচনাটা শেষ করতে হচ্ছে। অন্য কোনো সময় এই বিষয়ে আবার আপনার সাথে আলাপ করবো। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।